শেখ হাসিনাই এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এটাই প্রমাণিত হলো আদালতে। বিস্তারিত দেখতে থাকুন। জুলাই আগস্টে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই, কেউ সে প্রমাণ দিতে পারেনি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে। শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকতেন তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি করে? রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। যেই শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এ কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কথাটা শুনে অবাক হয়ে গিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের যদি এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হয়, তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে ক্ষমতাতে আছেন? তিনি তাহলে অবৈধভাবে রয়েছেন? হ্যাঁ, এইটারই আসলে গভীরে আমরা একটু যাব। হঠাৎ করেই এই নিউজটা কেন আসছে? সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় হয়ে গেছে এবং শেখ হাসিনার পক্ষের আইনজীবী তিনি আরও কি চাঞ্চল্যকর কথা বলছেন, যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। প্রিয় দর্শক, কথা বেশি বাড়াতে চাই না, চলেন আমরা মূল ভিডিওতে যাই এবং সেই মূল ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী নাকি অবৈধ। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই, কেউ সে প্রমাণ দিতে পারেনি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে। শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকতেন তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি করে আবার অবৈধভাবে? একথাই আজ বলবো ভিডিওতে। আপনি ভাবতে পারেন যে 1 বছরেরও বেশি সময় ধরে একটি অবৈধ এবং জালিয়াতির সরকারের অধীনে বাংলাদেশ, এবং এ কারণে বিদেশি কোনো সংস্থায় বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না। এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনূস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। আরও মজার ব্যাপার কি জানেন? আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবীর বক্তব্যে পরিষ্কার হলো যে ইউনূস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে। আদালতে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিষ্কারভাবে বললেন যে শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসার বিষয়টিও আদালতে উঠে এসেছে। যদিও দেশি বিদেশি প্রচার যন্ত্রের মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন, পদত্যাগ করেছেন বা নিজে থেকেই ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসেবে বলবৎ থাকতেন বা থাকেন। আর ইউনূসের সরকার হয়ে যায় অবৈধ দখলদার সরকার। আপনাদের মনে করিয়ে দেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনর্ব্যক্ত হলো। এর মানে হলো যেদিন তাকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুপার হারকিউলিস বিমানে ভারতে নিয়ে যাওয়া হয় সেদিনও তিনি ছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন। তাহলে প্রশ্ন উঠছে, তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটা কি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে খুন না করে দেশের বাইরে রেখে আসা হয়েছে? সংবিধানের 57 এবং 58 অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। এমন কোনো পদত্যাগপত্র যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায় তাহলে শেখ হাসিনা কার্যত প্রধানমন্ত্রী পদে বহাল আছেন। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আইনগতভাবে অবৈধ। একটা সরকার বৈধ হবে যদি সেটি সংবিধানের নিয়ম মেনে ক্ষমতায় আসে, কিন্তু শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র জনসম্মুখে হাজির করা হয়নি, নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি, আরেকদিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। তাহলে এখনকার সরকার আসলে কিভাবে বৈধ হলো? এই সরকারের প্রিয় ভাজন এবং বলতে গেলে যার শীর্ষ শাবকদের দ্বারাই এই রক্তকাণ্ড ঘটিয়ে ইউনূস ক্ষমতা দখল করেছে, সেই ফরহাদ মাজার, যার স্ত্রীও এই সরকারের একজন উপদেষ্টা, তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে। তার যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হলো জালিয়াতি আর বিদেশি শক্তির মদদে, তখন এই সরকারকে বৈধ বলা মানেই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা। আচ্ছা, বাদ দিন ফরহাদ মাজারের কথা, কি এসে যায় তার কথায়।
মানে গফুর কি বললো তাতে কি এসে যায়, কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে নাহিদ ইসলামের সাক্ষ্য, এই সরকারের সাবেক উপদেষ্টা এবং কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম আদালতে দেওয়া বক্তব্যে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে শেখ হাসিনার সরকারকে সরানোর পরিকল্পনা আগে থেকেই চলছিল, আর ডক্টর ইউনূসকে সামনে রেখে দেশি বিদেশি শক্তি অনেকদিন ধরেই কাজ করছিল। এটা তো আমরা জানি। মানে ৪ তারিখেই নাকি নাহিদ ইসলামরা ইউনূসকে নিয়ে সরকার গঠনের আলোচনা করছিলেন। এর মানে দাঁড়ায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী একটি ষড়যন্ত্র, যে কথা আমরা সবসময় বলেছি। যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী স্পষ্ট বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তখন আদালতের স্বীকৃতি পায় যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে অসাংবিধানিকভাবে। আন্তর্জাতিক অঙ্গনেও এর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে, সেটা ইতিমধ্যেই বহু জায়গায় এই ব্যাপারটি উল্লেখিত হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের 7(2) ধারা অনুযায়ী স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। গণতন্ত্র মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার। শেখ হাসিনার সরকার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। প্রধান সমালোচনা হলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি নাটুকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া। কিন্তু যে প্রক্রিয়ায় ইউনূস ক্ষমতা দখল করেছে তাকে কোনোভাবেই কি সাংবিধানিক বা গণতান্ত্রিক বলা যাবে? মানুষ খুন করে ক্ষমতা দখলকে কোনোভাবেই বৈধ সরকার হিসেবে কেউ স্বীকৃতি দেয় না, দেবে না। এবং জালিয়াতি করে প্রধান বিচারপতি সই নকল করে যে 106 ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই সরকারকে নিয়োগ দিয়েছে বলে যে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, সেটা আসলে ভুয়া তো নয়, সেটা আরো ভয়ঙ্কর জালিয়াতি। কিন্তু ডক্টর ইউনূসের সরকার বৈধ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে টিকে আছে, তারই প্রমাণ হচ্ছে এসব। জনগণের প্রতি দায়িত্ব থাকলে এতদিন ইউনূস সরকার শেখ হাসিনার পদত্যাগ পত্র প্রকাশ করত, কিংবা এই বিষয়ে জনগণের সামনে কি ব্যাখ্যা হাজির করত। কিন্তু নিজেদের লোক দিয়ে গঠন করা আদালত থেকে চোথা নিয়ে এসে নিজেদের বৈধতা প্রমাণের নাম যে ধোঁকাবাজি আর জালিয়াতি, এটা পাগল এবং শিশুও বোঝে। সুস্থ স্বাভাবিক মানুষ তো বুঝবেই। দেশের মানুষের সঙ্গে এরকম প্রতারণা এর আগে কখনো হয়নি, ভবিষ্যতেও হতে দেওয়া হবে না বা হবে না। আপনার যুক্তি আসলে কি বলে? ইউনূস সরকারকে আপনার বৈধ মনে হয়? আদালতে বিষয়টি তোলার অর্থই হচ্ছে রাষ্ট্রের ভেতরেও অনেকেই বিষয়টি জানেন কিন্তু ভয়ে বলতে পারেন না। আদালতে ইউনূস সরকারকে অবৈধ বলা যাবে না, সরকার নিয়ে প্রশ্ন করা যাবে না বলেই আইনজীবীকে রাষ্ট্রপক্ষ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও আপনার মনে প্রশ্ন উঠছে না? আমার মনে কিন্তু ঠিকই প্রশ্ন উঠছে। কি প্রশ্ন উঠছে আমি বলি। প্রথমত, শেখ হাসিনার পদত্যাগপত্র যদি সত্যি থেকে থাকে তা জনসমক্ষে প্রকাশ করা হোক। জনগণ জানুক কবে, কোথায়, কিভাবে তিনি পদত্যাগ করেছেন। যদি রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র হাতে পান সেটি প্রকাশ করা হোক। রাষ্ট্রপতি কয়েকদিন আগে বলেছেন, তাকে দিয়ে বলানো হয়েছে যে পদত্যাগপত্র ওনার কাছে আছে, প্রকাশ করা হোক। ভুয়া পদত্যাগপত্র নয়, যেটা ডক্টর ইউনূসের নামেও বেরিয়ে গেছে একটি পদত্যাগপত্র, আমরা জানি সেটি ভুয়া। শেখ হাসিনা পদত্যাগপত্র ভুয়া। দ্বিতীয়ত, যদি কোনো পদত্যাগপত্র না থাকে তাহলে বর্তমান সরকারকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে, কারণ তাদের ক্ষমতায় থাকা কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই, ভিত্তি নেই। সেই সাথে অবৈধ সরকার গঠনের নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড। আজকের বিশ্বে কোনো দেশই একা নয়। দেশের ভেতরের রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক মহলে পরিচিত হলেও তার সরকারকে যদি অবৈধ বলা হয় তাহলে তা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সব দিকেই। বিদেশি শক্তির মদতে ক্ষমতায় আসা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্থায়ীভাবে সমর্থন দেবে বলে মনে করার কোনো কারণ নেই। এই গুলিগুলি আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশে হয় নাই, তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সরকার পতনের এক দফার দাবি নীল নকশার অংশ। আলী আহসান জুনায়েদ উনি সাক্ষ্য দিয়েছেন গতকালকে জবানবন্দি, আজকে আমি জেরা করেছি। জেরায় বিভিন্ন প্রসঙ্গ এসছে, বিশেষ করে সর্বশেষ দিকে যে আমি প্রশ্নটা করেছি তাকে, সেটা হলো এরকমের যে যতগুলি কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন, লাইক 31 জুলাই গণগ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনের অভিমুখে মার্চ ফর জাস্টিস, তারপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ, তারপরে 1 আগস্ট তারিখকে 32 জুলাই হিসেবে গণনা করা এবং এক দফার দাবি। এই যে এক দফা বলতে সরকার পতনের এক দফার দাবি, এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ, যার সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হলো এই একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেটিরই বহিঃপ্রকাশ। এবং আজকে যে সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক, উনি সমন্বয়ক ছিলেন না। কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম ওনারা যারা যে আন্দোলন সংগ্রাম করেছেন
এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন। অতএব আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গেই আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে, এটাই আমার মূল বক্তব্য ছিল। তাদেরকে ষড়যন্ত্রকারী বলেছেন, যেটা আপনারা ষড়যন্ত্র, হ্যাঁ বলেছি, ষড়যন্ত্রের অংশ বলে হিসেবেই জি এটি জি 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 বলেছি। একটি আরেকটা বলেছেন যে টার্গেট করে তারাই গুলি করে মেরেছে, এই দুইটার ব্যাপারে আমার কথা রইল, একটি বৈধ সরকারকে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রেরই অংশ, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। আর টার্গেট করে গুলি করেছি এই জন্য, যেহেতু এটা একটু ষড়যন্ত্র, সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা, আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই। এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা তারা কেউ জড়িত না। ক্লায়েন্টের সাথে কথা হয়েছে তার? না, কথা হয় নাই আমি মনে করি। আমির ভাই, আপনি তো সেক্ষেত্রে সব আসামিকেই জেরা করলেন, সব সাক্ষীকেই জেরা করলেন। জি। আপনি এখন পর্যন্ত যে জেরা করেছেন, হ্যাঁ। তাতে কি আপনি মনে করেন যে আপনার ক্লায়েন্টকে আপনি খালাস করতে পেরেছেন, তো পারবেন? না, আসলে এই কথাটা তো খুব আপেক্ষিক। এই কথাটা বলা, সিদ্ধান্ত দেওয়া কোনোভাবেই বা অনুমান করা এটা ঠিক না, কারণ এই বিষয়টা হলো মাননীয় আদালতের। যাওয়ার পর শেখ হাসিনা তিনি কিন্তু বলেছিলেন যে তিনি পদত্যাগ করেননি। এরপরে আমরা রাষ্ট্রপতির কাছে একবার শুনলাম যে শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে আবার এইটা নিয়ে অনেক জলঘোলাও হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দাবি করেছেন, কোথায় আমার পদত্যাগপত্র দেখাক। কিন্তু এটা জনগণও চাইছিল যে পদত্যাগপত্র কোথায়, আপনারা দেখান না কেন। ভুয়া একটা পদত্যাগপত্র দেখায়, সেটা আবার সকলে বলে না এটা তো পদত্যাগপত্র না, পদত্যাগপত্র তো এটা এরকম হতেই পারে না। আসলে সত্য কোনো একদিন বের হয়ে আসবে, এমনটাই আশা করছে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্রে নতুন কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, ডক্টর ইউনূসের উপর কিন্তু হামলা চলছে ওই দিক দিয়ে। সেই বিষয় নিয়ে আমরা হয়তোবা আগামী ভিডিওতে আসছি, অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেটা বলছিলেন সেটা অবাকই হলাম, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটা বলেছেন সেটাই হবে। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং জনগণ যখন চাইবে তখনই হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। কথা ভালো লাগছে?